এই শব্দটি ছোট হলেও পৃথিবী জুড়ে এর ব্যাপ্তি বিরাট। কারণ যুগের পর যুগ ধরে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে নারী। কখনো সে মা, কখনো মেয়ে, কখনো দিদি, আবার কখনো স্ত্রী হিসেবে সামাজিক জীবনে নিজস্ব অবদানের ছাপ রেখে যান এক নারী। আমাদের এই দেশ ভগবতী দেবী, প্রভাবতী দেবী, ভুবনেশ্বরী দেবীর মতো রত্নগর্ভের দেশ, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মতো বীর সন্তানদের জন্ম দিয়েছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের ভূমিকা অনস্বীকার্য। এই দেশ মহিলাদের ত্যাগের প্রতীক। মাদার টেরেসা, ভগিনী নিবেদিতা তারই অন্যতম উদাহরণ। বলা হয়ে থাকে একজন সফল পুরুষের সাফল্যের পেছনে দাঁড়িয়ে থাকে একজন নারী। কিন্তু নিজেদের বিভিন্ন কারণে সাংসারিক কর্মজীবনের ফলে কখনো তারা স্বীকৃতি পায়, আবার কখনো তারা পায় না। কিন্তু এখন তো যুগ বদলাচ্ছে। নারীরা এখন হাঁটাখুন্তির দায়িত্ব সামলেও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দিচ্ছেন অফিসের কাজে, যোগ দিচ্ছেন সেনাবাহিনীতে, আবার পাড়ি দিচ্ছেন মহাকাশে। নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা অধিকারী, বিদ্যারূপ ফাউন্ডেশনের একজন ডিরেক্টর। আজ আন্তর্জাতিক নারী দিবস। 1911 সালে 19শে মার্চ অস্ট্রিয়ায় প্রথম নারী দিবস পালন করা হয়। আপনাদের মাথায় তো এখন এই প্রশ্নটা জাগতেই পারে যে আমরা আলাদাভাবে কেনই বা নারী দিবস পালন করে থাকি। তার পেছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। বিভিন্ন ক্ষেত্রে নারীদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দিতে এই নারী দিবস কিন্তু পালন করা হয় বহু বছর ধরে। এমনকি বিশ্বের বহু দেশে এই দিনটিকে সরকারি একটা ছুটিও দেওয়া হয় নারীদেরকে। কিন্তু সামাজিকভাবে তাও কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে। আচ্ছা, আপনারাই ভাবুন তো যে 100 বছরেরও উপর আমরা এই নারী দিবস পালন করে আসছি, তবুও শুধুমাত্র নারী দিবস পালন করেই থমকে যাচ্ছি আমরা। নারীদের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। ব্যক্তিগত সাফল্য অর্জন করেও যোগ্য সম্মান থেকে বহু নারীরা কিন্তু বঞ্চিত হয়েছে। এমনকি কোনো কারণ ছাড়াও দিনের পর দিন নির্যাতিত হতে হয় অসংখ্য নারীকে। সুস্থ ও একটি সুন্দর সমাজ গড়ে ওঠার পেছনে নারীর ভূমিকা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ, সেই সমস্তটা আজ এই আড্ডায় আমরা জেনে নেব। আমাদের সাথে আজ যে এই দুই নারী রয়েছে, তারাও কিন্তু নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আমি পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন ডক্টর ছবি চক্রবর্তী। উনি একজন রিটায়ার্ড কমার্স টিচার এসএন কলেজের, আর এসএন গার্লস কলেজ। আর উনি গ্রাম্য পরিবেশ থেকে বড় হয়ে উঠে এখন খুব স্ট্রাগল করে এই নিজের সফলতা নিজেই অর্জন করেছে। এর জন্যে কংগ্রাচুলেশনস দিদি। আর আমাদের সাথে একজন রয়েছে, ওনার নাম হচ্ছে রাজেশ্বরী গাঙ্গুলি। ওনার পরিচয় দিই। উনি একজন টিচার, ম্যাথস টিচার, চাকুন্দি প্রাইমারি স্কুলের। তো উনিও অনেক কষ্ট করে এই সফলতা অর্জন করেছে। তো থ্যাংক ইউ আমাদের এই পডকাস্টে আসার জন্য। প্রাচীন যুগ থেকেই সমাজ গড়ার কারিগর হিসাবে নারীদের ভূমিকা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ নীলাঞ্জনা, ধন্যবাদ বিদ্যারূপ ফাউন্ডেশনের কর্ণধার, কর্মকর্তা এবং সহযোগীদের এইরকম একটি প্রাসঙ্গিক বিষয়কে আলোচনার জন্য নিয়ে আসার জন্য।
এবং ধন্যবাদ জানাই আমাকে এই আলোচনায় ডাকার জন্য এবং এখানে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। প্রশ্নটা হচ্ছে যে প্রাচীন যুগে থেকে আমরা জানি সমাজ গঠনের কারিগর হিসাবে নারীদের একটা বিশাল ভূমিকা রয়েছে কিনা জানতে চাইছি। আমার মতে বৈদিক যুগ থেকেই নারীদের বিরাট ভূমিকা রয়েছে সমাজ গঠনের ক্ষেত্রে। কারণ আমরা প্রাচীন যুগে যাদেরকে পেয়েছি, লীলা, গার্গী, খনা, তাদের সকলেরই কিন্তু সমাজ গঠনে বিরাট ভূমিকা রয়েছে। পরবর্তী পর্যায়ে যখন শিল্প বিপ্লব ঘটলো, শিল্প বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি মহিলাদের একটা বিরাট অবদান রয়েছে। 1908 সালে আমেরিকায় প্রথম যে প্রতিবাদ হয়েছিল, যেখান থেকে নারী দিবসের সূচনা, সেটা কিন্তু মহিলারা করেছিলেন। 1909 সালের 28 ফেব্রুয়ারি আমেরিকারই সোশ্যালিস্ট পার্টির মহিলারা সেখানে একটি আন্তর্জাতিক সভা করেন এবং তারা মহিলাদের 1908 সালের গার্মেন্ট ফ্যাক্টরিতে যে প্রতিবাদ, যে ধর্মঘট হয়েছিল, তাকে স্বীকৃতি জানাতে জাতীয় নারী দিবস ঘোষণা করে। এবং মনে করা হয় আজকে যে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আমরা কথা বলছি, তার সূচনা কিন্তু সেখান থেকে। 1910 সালে সোশ্যালিস্ট মহিলারা জার্মানিতে একটি বিরাট সমাবেশ করেছিলেন এবং সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে বছরের একটা দিনকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হবে, কিন্তু দিনটি ধার্য করা হয়। 1911 সালে মহিলারা আবার একটি বড় মিছিল বের করেন এবং মনে করা হয় আন্তর্জাতিক নারী দিবসের সূচনা সেখান থেকেই হয়। তখন থেকেই আমরা আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হলো, কিন্তু তখনও ডেটটা কিন্তু দিনটি ধার্য করা হয়। দিনটি ধার্য হলো 1917 সালে যে মহান রুশ বিপ্লব ঘটেছিল, সেখানে নারীদের বিরাট ভূমিকা ছিল। শুধু প্রাচীন যুগের নয়, ঐতিহাসিক যে বিভিন্ন প্রেক্ষাপটগুলো আমরা দেখতে পেয়েছি, সেখানেও নারীদের ভূমিকা কিন্তু কম ছিল না। তাই 1917 সালে যে মহান রুশ বিপ্লব হয়েছিল, সেখানে নারীদের যে ভূমিকা, সেটাকে স্বীকৃতি দিতে লেনিন 8ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন এবং সেটাই হচ্ছে প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আমরা যে 8ই মার্চকে এখন ব্যবহার করি, সেটা তিনিই ঘোষণা করেছিলেন। এবং 1975 খ্রিস্টাব্দ সালে রাষ্ট্রসংঘ এই 8ই মার্চ দিনটাকে মেনে নিয়েছে এবং তখন থেকেই আমরা আন্তর্জাতিক নারী দিবস হিসাবে 8ই মার্চকে পেয়েছি। সুতরাং শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা রয়েছে, মহান রুশ বিপ্লবে নারীদের ভূমিকা রয়েছে, বৈদিক যুগে নারীদের ভূমিকা রয়েছে। সুতরাং প্রাচীন যুগ থেকে বর্তমান পর্যন্ত বা বর্তমানে নারীদের ভূমিকা তো আমরা দেখতেই পাচ্ছি। আমাদের দেশের রাষ্ট্রপতি হচ্ছেন মহিলা, আমাদের অর্থমন্ত্রী মহিলা, আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, ব্যাংকের সিইও মহিলা, মহিলারা এখন প্লেন চালাচ্ছেন, ট্রেন চালাচ্ছেন। এখনো মহাকাশে যে দুজন আটকে আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন মহিলা। সুতরাং প্রাচীন যুগ থেকে মহিলাদের একটা বিরাট ভূমিকা রয়েছে, এটা আমরা মানতেই হবে আমাদেরকে যে একটা বিরাট ভূমিকা রয়েছে। দিদি, আপনি অনেক কিছুই আমি অনেক কিছু জানতাম না, এখন আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, সেটার জন্য ধন্যবাদ। আচ্ছা, আজকের আধুনিক যুগে নারীদের গুরুত্বটা ঠিক কতটা? দেখুন, আমার মতে সমাজ তো একটা বাজারে কিনে আনা কোনো বস্তু নয়। সমাজ তৈরি হয় মানুষদের দিয়ে। সেই মানুষের মধ্যে নারী আছে, পুরুষ আছে, এবং এমনও মানুষ আছে যারা নারী নয়, পুরুষও নয়, ট্রান্সজেন্ডার। তো সমাজ যাদের নিয়ে গঠিত, তাদের মধ্যে একটা পার্ট হলো নারীরা। তো নারীরা যদি না থাকতো, তাহলে সমাজ বলে কোনো জিনিস তৈরি হতো বলেই মনে হয় না। কারণ এই পৃথিবীতে সৃষ্টির একটা প্রধান উৎস হলো নারীরা। অবশ্যই পুরুষদের ছাড়া সেই সৃষ্টি সম্ভব নয়,
কিন্তু হাজার হোক একটা মায়ের গর্ভেই একটা সন্তান বেড়ে ওঠে, একটা নতুন প্রাণ পৃথিবীতে আসে, সে আবার আরেকটা নতুন প্রাণের জন্ম দেওয়ার দিকে ধীরে ধীরে বড় হয় এবং এগিয়ে যায়। তো একটা সমাজে জনসংখ্যার বৃদ্ধি পাওয়া বলুন, সমাজে নানা রকম গঠনমূলক কাজ ঘটা বলুন, স্কুলে পড়ানো বা বাড়িতে রান্না করা বা বাচ্চা মানুষ করা, সেনাবাহিনী, পুলিশ, মহাকাশ, কোনো জায়গায় নারীদের আটকে রাখা যায়নি। আগে সত্যি অনেকটা আটকে রাখার প্রচেষ্টা চলেছিল, দীর্ঘ বহু সময় ধরে চলেছিল। আজকে যে জায়গায় বসে এই কথাগুলো বলতে পারছি বা নিজেও যে পড়াশুনো করে বড় হতে পেরেছি, আমার মনে হয় বিদ্যাসাগর, রামমোহনের মতো মানুষরা যদি না জন্মাতেন, সেই পুরুষদের যদি আমরা স্বীকৃতি না জানাই, তাহলে হয়তো নারীরা এই জায়গায় কোনোদিন আসতে পারতাম না। তাই পুরুষদের অস্বীকার করে নারীদের স্বীকৃতি দেওয়ার পক্ষপাতী আমি নই। আজকে বিদ্যাসাগর মশাই অনেক মার খেয়েছেন, রাজা রামমোহন রায়কেও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, শুধুমাত্র নারীদের সমাজে প্রতিষ্ঠা দিতে গিয়ে। তাদের নিজেদের ব্যক্তিগত কোনো দায় ছিল না, কিন্তু তাও তারা এতটা লড়েছেন। এবং তারপর আমাদের মহিলা প্রথম ডাক্তার ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি, তার পাশেও যদি ওরকম একজন হাজবেন্ড না থাকতেন, ওনাকে বারে বারে আমাদের কলকাতারই মেডিকেল কলেজে ফেল করিয়ে দেওয়া হয়েছিল, পাশ করানো হয়নি, এবং ওনাকে ওনার হাজবেন্ড বিদেশে নিয়ে যায় এবং সেখানে অত্যন্ত ভালো রেজাল্ট করে উনি ফিরে আসেন। এবং পরবর্তীকালে যারা ওনাকে পাশ করাননি বা যে সমাজ প্রচন্ডভাবে বিরোধিতা করেছিল যে মহিলারা ডাক্তার হবে না, এতজন পুরুষের সাথে একটা শরীর নিয়ে আলোচনা একটা নারী কখনোই করতে পারে না, অ্যানাটমি ক্লাসে তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরই বাড়ির বউটির যখন বাচ্চা হতে গিয়ে কমপ্লিকেশন অ্যারাইজ করেছে, তখন তারাই বাধ্য হয়েছে কাদম্বিনী গাঙ্গুলিকে ডেকে আনতে। এখানেই নারীদের স্বীকৃতি। সেই যুগেও নারীরা এভাবে জিতেছিল। তবে হ্যাঁ, পুরুষরা যত সহজে জিতেছে, মেয়েরা তত সহজে জেতেনি। আমার নিজের কলেজ ইউনিভার্সিটি লাইফের কথা মনে আছে। আমি যখন পড়তাম যাদবপুর ইউনিভার্সিটিতে, ওখান থেকে ফেরার সময় হাওড়া থেকে অফিস টাইমে ফেরার ট্রেনগুলোতে এত ভিড় থাকতো, এবং সায়েন্স স্ট্রিমটাতে এমনিতেই ছেলেদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা কম। ওরা যখন বলতো এই তো ট্রেন এসে গেছে চল, আমিই বলতাম যে এই যে ভিড়টা, এটা তোদের কাছে শুধু ভিড়, আমার কাছে কিন্তু এটা শুধু ভিড় নয়। এই ক্লাস 6-7 থেকে যখন বুঝতে পারতাম না, তখন নানা রকম অস্বস্তিকর পরিবেশের মধ্যে যখন পড়তাম, তখন কানটা অস্বস্তিতে লাল হয়ে যেত, বলতে পারতাম না। পরে পরে মুখটা খুলেছে, সেখানেও একটা সাফল্য, সেটাও এক ধরনের সমাজ গঠন। এখনকার যুগের ক্লাস 7-8 মেয়েরা কিন্তু অনেকটা বলতে পারে, যেটা আমরা বলতে পারতাম না। এখনকার মেয়েরা, ছেলেরা একসাথে অনেক কোয়েড স্কুলে যারা পড়াশুনো করছে, সেখানে মেয়েরা এবং ছেলেরা অনেক সাবলীল। এই সমাজটাও আজকে এসে গঠন হয়েছে, প্রতিকূলতা ফেস করেই গঠন হয়েছে, কিন্তু তবু হয়েছে। তাই আগেকার মতো যতটা নারীদেরকে তুচ্ছ জ্ঞান করা হতো, যতটা তাদেরকে চার দেয়ালের মধ্যে আটকে রাখা হতো, আমার ঠাকুমা দিদিমারা যতটা স্ট্রাগল করেছে, আমার মা ততটা করেনি। আমার মাও যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করা, এবং তার পরবর্তীতে আমরা আরো সেই স্ট্রাগলটা কম ফেস করেছি। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে দেখছি অত্যন্ত সাবলীল ভাবে তারা পিরিয়ড হওয়া নিয়েও আলোচনা করছে, এবং সে তার ছেলে বন্ধুকে, আমি তার প্রেমিক বা বয়ফ্রেন্ড বলছি না, তার ক্লাসমেট, তার ছেলে বন্ধুর কাছেও এতটা সাবলীল। এবং এখনকার বিভিন্ন অ্যাডভার্টাইজ, সেখানে আমরা দেখছি যে তার পুরুষ বন্ধুটি দোকান থেকে হয়তো স্যানিটারি ন্যাপকিন কিনে এনে দিচ্ছে, দিয়ে বলছে এটা ব্যবহার কর, এটা ফর সেফটি। এই জায়গাটাতে আসতে গিয়ে অনেকটা যুদ্ধ করতে হয়েছে, তবে এই সমাজটা গঠন হয়েছে। তবে এই সমাজ গঠনের পিছনে নারীর ভূমিকা যেমন আছে, বহু পুরুষের ভূমিকাও রয়েছে। তবে এই সমাজটা আরো অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে। এখনো অনেক নারী পুরুষের উপর নির্ভর হয়ে থাকতে পছন্দ করে। আমি অনেককে দেখেছি আমার নিজের বন্ধু বান্ধবদের মধ্যে, আমার নানা রকম পরিচিত বৃত্তে, যে তারা বেশ গর্ব করে বলে যে আমি না এটা পারি না, আমার বর না হলে এটা হবে না। হ্যাঁ, বরের উপর তুমি নির্ভর করতেই পারো, তবে এমন কোনো কাজ আমার মনে হয় একটা নারীর জীবনে না থাকাই ভালো যে যেটা সে একেবারেই করতে পারে না। সে সবটাই করতে শিখুক, জানুক, সে নির্ভরও করুক,
তার বাড়িতে কিছু কাজে ডিভিশন থাকুক, যে এই কাজগুলো না তুমি সামলে দেবে, এই কাজগুলো আমি সামলাবো, কিন্তু এমন নয় যে তার বরই পারে, সে পারেই না। এখন তো অনেক পরিবারে আমরা দেখতে পাই যে দুজনেই হয়তো ওয়ার্কিং, একদম, আর দুজনেই ওয়ার্কিং, দুজনে কাজ ভাগ করে নিচ্ছে যে সকালবেলা তুমি করো, রাতে আমি করব, সেটা হয়। ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে কিছু হয় না, একদম হয় না। এই জিনিসটা মানুষদের বোঝা খুব দরকার, নারীদেরও বোঝা দরকার, পুরুষদেরও বোঝা দরকার। এবং সমাজ যে পুরোপুরি গঠিত হয়ে গেছে তা নয়, সমাজটাকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে। সেই এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে পুরুষ নারী দুজনেরই সমান ভূমিকা থাকাটা আরো অনেকটা বেশি করে দরকার। এখনো দেখা যায় একদম নারীরা মানে ওই কিচেনেই থাকবে, একদম যে মেয়েদের এত পড়িয়ে কি হবে, সেই তো হাতা খুন্তিই নাড়তে হবে, এত কেন পড়াবো। আমার নিজের স্কুলটা একদম গ্রাম্য এলাকায়, তবে সেখানে আমি দেখেছি, এবং এলাকাটা পুরোপুরি মুসলমান এলাকা, তাদের দেখেছি যে মেয়েদেরকে একটা ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়ার খুব প্রবণতা আসে। তবে তার পাশাপাশি আরেকটাও জিনিস দেখছি যে মেয়েরাই কিন্তু বেশি ভালো পড়াশোনাটা করছে। একদম, এটা হয়। কোথাও গিয়ে মেয়েরা বলছে যে না আমি কিন্তু পড়বো, এবং আমরাও সেই মা বাবাদের কখনো ডেকে বলছি যে ওকে কিন্তু তোমরা পড়িও, ওকে কিন্তু এখনই বিয়েটা দিয়ে দিও না। তো এখানটাতেই দাঁড়িয়ে মনে হয় সমাজটা এখনো পুরোপুরি গঠিত হয়ে যায়নি, ভীষণভাবে এখনো বোঝানোর দরকার আছে, মানুষের সচেতনতার অনেকটা দরকার আছে, মেয়েদের স্বনির্ভর হওয়ার খুব দরকার আছে। যেভাবে হোক মাথা উঁচু করে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে, মানে মোদ্দা কথা হলো টাকা রোজগার করতে হবে। এই আর্থিক স্বাধীনতা জিনিসটা থাকা একটা আলাদা রকম মনের জোর যোগায়। তো যেদিন প্রত্যেকটা বাড়ির মেয়েরা আর্থিকভাবে পুরুষের উপর নির্ভরশীল হবে না, আমার মনে হয় সমাজটা সেই দিন পুরোপুরিভাবে গঠন হবে। আর এখন তো আমাদের সত্যি দিদিও বললেন রাষ্ট্রপতি একজন মহিলা, তো সেই রাষ্ট্রের অধিবাসী হিসেবে এটুকু আশা তো রাখতেই পারি। আমরা যদি দেখতে পাই যে কর্মক্ষেত্র আর শিক্ষাক্ষেত্রে নারীদের অনেক সময় লজ্জিত হতে হয় বা অপমানিত হতে হয়, আর এখন এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমাদের এই সব জিনিস দেখতে হচ্ছে, এখন বারবার আমরা দেখছি এটা। তো এর ফলে কি আমাদের ভাবনা চিন্তা পাল্টানো উচিত না? হ্যাঁ, এরকম আমি বলতে পারি যে অনেক নারীদের পোশাকের উপর যে প্রশ্নটা উঠাই আমরা, যে পোশাক ঠিক করো, নারীদের পোশাকটা জন্য আমাদের এই সমস্ত দেখতে হয়, কোনটা? খুবই একটা প্রাসঙ্গিক বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করলেন। পোশাক, একজন মানুষ কি পরবে, একজন মহিলা কি পোশাক পরবে, অনেকেই মনে করেন এই নিয়ে কিন্তু বিরাট মতভেদ আছে। কেউ কেউ এর পক্ষে কথা বলেন, কেউ কেউ এর বিপক্ষে কথা বলেন। কেউ কেউ মনে করেন যে একজন মেয়ে সে কি পোশাক পরবে, একটি মানুষ সে কি পোশাক পরবে, সেটার স্বাধীনতা তার থাকা উচিত, সম্পূর্ণ স্বাধীনভাবে সে তার পোশাক নির্বাচন করতে পারবে। আমি মানে তাদের মতে পোশাকের ক্ষেত্রে অন্যেরা আমাকে নির্ধারণ করে দেবে যে তুমি এই পোশাকটা পরবে, এই পোশাকটা পরবে না, এটা যেন না হয়, নিজে স্বাধীনভাবে যেন পোশাকটাকে নির্বাচন করতে পারে একটি মেয়ে। আবার কারোর মতে বা কেউ কেউ মনে করেন, আমাদের সমাজটায় তো সব ধরনের মানুষদের নিয়ে, তারা মনে করেন যে পোশাক কিন্তু একটা কারণ, এই যে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা লাঞ্ছিত, অপমানিত বা কোথাও শ্লীলতাহানির শিকার হচ্ছেন, সেখানে তাদের স্বল্পবাস বা তাদের যে ঢিলে ঢালা পোশাক বা বিভিন্ন ধরনের যে পোশাক, সেটা কিন্তু দায়ী। আসলে এই বিষয়গুলো, পোশাকটা দায়ী কি দায়ী না, এক কথায় কিন্তু বলা যাবে না। তার কারণ এইটা নিয়ে সোশিওলজিতে, আপনার সাইকোলজিতে প্রচুর গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। যেমন আমি দু একটি ঘটনার কথা উল্লেখ করি। ইউনিভার্সিটি অব আরকানসাস, এটি ইউএসএতে অবস্থিত। সেখানের কিছু গবেষক তারা এর উপরে পোশাকের সঙ্গে লাঞ্ছিত, অপমানিত, শ্লীলতাহানির সম্পর্ক নিয়ে একটি গবেষণা চালিয়েছিলেন। সেখানে তারা ওখানকার যে বিভিন্ন আদালতে এই নারীদের পোশাক পরিচ্ছদ
পোশাক এবং শ্লীলতা, ধর্ষণ এবং পোশাকের সম্পর্ক নিয়ে কিছু এক্সিবিট পেশ করেছিলেন বিভিন্ন আদালতে যারা কাজ করে, এবং সেখান থেকে কিছু এক্সিবিট এই গবেষকরা তুলে এনে সেটা দেখিয়েছে, এবং রাষ্ট্রসংঘ কিন্তু ওই এক্সিবিটগুলো প্রকাশ করেছে। সেখানে তারা দেখছেন যে পোশাকের সঙ্গে ধর্ষণের বা শ্লীলতাহানির বা লাঞ্ছিত অপমানিত হওয়ার কোনো সম্পর্কই নেই। কারণ এরকম অনেক ঘটনা ঘটে যেখানে যার সঙ্গে এটা ঘটেছে তিনি শালীন পোশাকই পরেছিলেন, কোথাও শাড়ি, কোথাও তিনি আপাদমস্তক ঢাকা সুসব পোশাক বলতে যাদের বোঝায় সেরকমই পরেছিলেন। আরেকজন সাইকোলজিস্ট অ্যাশলে মুর, তিনি বেশ কিছু নারী পুরুষের উপরে সমীক্ষা চালিয়েছেন, এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন বা তার যে সমীক্ষার ফল, কিছু নারী এবং পুরুষের উপর সমীক্ষা করে তিনি যে রেজাল্টটা পেয়েছিলেন, সেখানে দেখা গেছে যে কিছু কিছু মহিলা বা অনেক ক্ষেত্রে মহিলারা নিজেরাই মনে করেন আমি যে পোশাকটা পরছি আমার দেখতে ভালো লাগছে তাই পরছি, এবং আমি নিজেকে সুন্দর করার জন্য পোশাকটা পরছি, এবং আমি চাই আমাকে সবাই দেখুক, আমার প্রতি দৃষ্টি আকর্ষণ করুক। এখানে সবাই বলতে কিন্তু তারা শুধু পুরুষদের কথা বলে, তারা মহিলাদের কথাও বলছে যে মেয়েরাও আমার পোশাকটা দেখে প্রশংসা করুক বা তাদের দৃষ্টিও আমার দিকে করুক। ওই গবেষণাতে দেখা গেছে প্রায় 60 থেকে 70% পুরুষ স্বীকার করে নিয়েছেন যে মহিলাদের ওই পোশাকে তারা দেখতে ভালোবাসেন, তারা তাকিয়ে তাকে দেখতে ভালোবাসেন, পছন্দ করেন। প্রায় 50% পুরুষ কিন্তু বলেছেন যে মহিলাদের ওই পোশাক তাদের যৌন উত্তেজনা সৃষ্টিতে সাহায্য করে। ওই পর্যন্তই, কিন্তু তারপরে স্টেপে তারা যান। তারও খুব কম সংখ্যক, নগণ্য সংখ্যক পুরুষ তারা বলেছেন যে তারা মহিলাদের ওই পোশাকে দেখে কুরুচিকর মন্তব্য করেন এবং তাদের মনে শ্লীলতাহানির কথা আসে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মেজর পার্ট অফ দ্য সোসাইটি তারা কিন্তু মহিলাদের ওই পোশাকটার জন্যই তাদের মনে যে ধারণার জন্ম হচ্ছে বা কুরুচিকর প্রশ্ন করছে, মন্তব্য ছড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু না। এই নারী পুরুষের সমীক্ষার যে ফলাফল পাওয়া গেছে সেটার উপরে মুর কি করেছিলেন, একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করেছিলেন, এবং সেই অ্যানালিসিস থেকে তিনি বলতে চেয়েছেন বা তিনি প্রমাণ করেছেন যে পোশাকের সঙ্গে লাঞ্ছিত, অপমানিত বা ধর্ষণের কোনো কার্যকারণ সম্পর্ক তো নেই, ও রিলেশনও নেই। কিন্তু এই সমস্তগুলো দেখে, এই বিভিন্ন গবেষণার যে রেজাল্ট সেটা দেখে বা বিভিন্ন ফলাফল দেখে বা বিভিন্ন মানুষের মন্তব্য করে আমার যেটা মনে হয়, পোশাকটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা দায়ী হতে হয়, তবে সেটা একমাত্র দায়ী নয়, বা অধিকাংশ ক্ষেত্রে পোশাক কিন্তু দায়ী নয়। দায়ী যদি কিছু হয় সেটা হচ্ছে কিছু পুরুষের বিকৃত মানসিকতা, এবং সেই মানসিকতার জন্মগুলো দেয় তাদের অশান্ত পরিবারের অশান্তি, মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মা বাবার মধ্যে কোনো ভালো সম্পর্ক তারা ছোট থেকে দেখে না, তারা সারাক্ষণ দেখছে বাবা মাকে ধরে মারধর করছে, মায়ের উপরে অত্যাচার করছে, শারীরিক নিপীড়ন হচ্ছে। এই অশান্ত পরিবেশই তাদের কিন্তু এই বিকৃত মানসিকতার জন্ম দিচ্ছে। এবং আমাদের সমাজ ব্যবস্থা যে অসুস্থ সেটা আমরা দেখতেই পাচ্ছি। এই সবই কিন্তু আমার মনে হয় যে পোশাক নয়, অসুস্থ বিকৃত মানসিকতা, অশান্ত পরিবার এবং অশিক্ষা। শিক্ষা আর অশিক্ষার মানে প্রকৃত শিক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে। অশিক্ষাও হচ্ছে একটা মূল কারণ, পোশাক পরিচ্ছদের কারণ হতে পারে, এটা আমার। এটা ভীষণ, দিদিও যেটা বললেন প্রাসঙ্গিক একটা টপিক, যে পোশাক একটা নারীর শারীরিক লাঞ্ছনার পেছনের কারণ কিনা। তো এমন অনেক ক্ষেত্র দেখেছি যেখানে মেয়েটিকে শ্লীলতাহানি করা হয়েছে বা রেপ করা হয়েছে,
কোনো প্রতিহিংসা থেকে বা শুধু হিংসা থেকে। এই যে একসাথে ছেলেরা এবং মেয়েরা কাজ করছে, পড়াশুনো করছে, একসাথে এগিয়ে যাচ্ছে, এরকম বহু ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটা হয়তো অনেক বেশি ট্যালেন্টেড ছেলেটার থেকে। সেক্ষেত্রে সেই ছেলেটা বা সেই ছেলেটার গ্রুপটা এটা মনে মনে ধরে নিচ্ছে যে এই মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিতে গেলে এই শ্লীলতাহানি বা ধর্ষণটাই হলো একমাত্র রাস্তা, কারণ মেয়েকেই ধর্ষণ করা যায়, ছেলেদের ধর্ষণ করা যায় না, তাদের শারীরিক গঠনের উপর এটা নির্ভর করে বলে। এই হিংসা বা প্রতিহিংসাটাও একটা কিন্তু এটার পেছনে কারণ। মানে এই যে কর্পোরেট লাইফে এটা ভীষণভাবে দেখা যায়। এবং আমি এটাতে একটা জায়গাতে মেয়েদেরকে দোষও দেব, কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা কিন্তু তার শরীরকে ব্যবহারও করছে আরো উঁচু পোস্টে ওঠার জন্য। সেক্ষেত্রে কিন্তু ছেলেরা বঞ্চিত হয়ে যাচ্ছে, তারা সেইভাবে নিজের শরীরটাকে ব্যবহার করতে পারছে না বলে। এটা সিনেমার জগতেও ভীষণভাবে দেখা যায়, মডেলিং বা বিভিন্ন কর্পোরেট সেক্টরেও এটা দেখা যায় যে বসের সাথে বেশ খানিকটা সময় কাটালে যে প্রমোশনটা মেয়েটা পেয়ে যাচ্ছে, ছেলেটা অনেক হাড় ভাঙা খাটুনির পরেও কিন্তু সেই প্রমোশনটা পাচ্ছে। এটাও একটা জায়গা। আর এই যে বিকৃত মানসিকতার কথা বললেন, সত্যিই তাই যে একটা মেয়ে, আমি যদি আমার নিজেকে দিয়ে বলি, আমি সবকিছু ঢাকা একটা জামা কাপড় পরেও অটোতে বসে যাচ্ছি, আমার পাশে যে পুরুষটি বসেছেন তিনি হয়তো আমার বাবার বয়সী বা কাকার বয়সী, তিনি তার হাত, হাঁটু, কনুই এমন ভাবে ছোঁয়াচ্ছেন আমার শরীরে, সেটা কিন্তু আমার পোশাকের জন্য কখনোই না। আমার পোশাক থেকে আমার শরীরের কোনো অংশই নেই, তা সত্ত্বেও উনি সেটা করছেন এবং সেখানে মুখ খুলতে হয়েছে, প্রতিবাদ জানাতে হয়েছে। আমার মতে পোশাক নির্বাচন করা উচিত পরিস্থিতি অনুযায়ী। মানে আমি আমার স্কুলের অনুষ্ঠানে বা আমি শিক্ষিকা হিসাবে যে অনুষ্ঠানে যোগদান করছি, সেখানে আমার যে পোশাক হবে, আমি আমার বন্ধুদের সাথে যদি নাইট ক্লাবে যাই বা কোনো পার্টি অ্যাটেন্ড করি, আমার সেখানে পোশাকটা সেরকম ডেফিনেটলি হবে না। আমি পার্টিতে যাওয়ার পোশাক পরে নিশ্চয়ই আমি শিক্ষিকা হিসাবে সেখানে যাব না। পরিস্থিতি অনুযায়ী পোশাক পরিবর্তন করা দরকার। আমাকে দেখে বা আমার পোশাক দেখে অন্যরা আমার উপর কি অ্যাটাক করতে পারে, এটা ভেবে পোশাক নির্বাচন করা কখনোই উচিত নয়। আর এটা সম্পর্কে একটা কথা বলা, সেটা হলো পুরুষদের মধ্যে যেরকম যৌন উত্তেজনা জাগে, নারীদের মধ্যেও কিন্তু যৌন উত্তেজনা জাগে। না জাগলে একটা প্রাণী সৃষ্টি হতো না। একটা পুরুষকেও কোনো না কোনো পোশাকে দেখে বা তার ফিজিক দেখে কোনো নারীর মধ্যেও কিন্তু সেই অ্যাট্রাকশন জাগতে পারে। ঠিক সিমিলারলি পুরুষের ভেতরেও আমি ধরে নিলাম, মেয়েটির পোশাক দেখেই আমি ধরে নিলাম, বা তার রূপ দেখে, তার সৌন্দর্য দেখে, তার ফিগার দেখে, তার পোশাক দেখে তার ভেতরে যৌন উত্তেজনা জাগলো। এটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা, এটা কোনো অপরাধ নয়। কিন্তু সেই উত্তেজনাটাকে যে সেখানেই থামাতে হবে, এই শিক্ষাটা তাকে অনেকটা ছোট থেকে দেওয়া দরকার। যখন সে বয়স সন্ধিতে পৌঁছাচ্ছে একটা ছেলে, যখন তার শরীরে হরমোনগুলো জাগছে, হরমোনকে আটকানোর তো ক্ষমতা আমাদের কারণ নেই, তখন থেকে তাকে সেই শিক্ষাটা দেওয়া দরকার যে কোনো মেয়েকে দেখে তোমার মনে অ্যাট্রাকশন জাগতেই পারে, তুমি অ্যাট্রাক্টেড হতেই পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি তার উপর ঝাঁপিয়ে পড়তে পারো। তুমি তাকে বড়জোর প্রপোজও করতে পারো, সে যদি না বলে সেটাও তোমাকে সম্মানের সাথে মেনে নিতে হবে। সে যদি হ্যাঁ বলে তো খুব ভালো কথা, সেখানেও একটা স্বাধীনতা বোধ রাখা দরকার। এই যে আমার মনে অ্যাট্রাকশন জাগলো মানেই তাকে আমাকে অধিকার করে ফেলতে হবে, তাকে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতে হবে, যে কোনো ভাবেই হোক আমার অ্যাট্রাকশনটাকে কোনোভাবে মেটাতে হবে। এই যে সাইকোলজিটা একটা ছেলের ভিতর গ্রো করে যাচ্ছে, এটার পেছনে তার মা বাবার, আমি ছেলেদের মা বাবাকে বলবো, তারা যখন বয়ঃসন্ধিতে পৌঁছাচ্ছে তাদের এই প্রপার শিক্ষাটা দেওয়া দরকার। আর আমার মনে হয় প্রত্যেকটা স্কুলে যৌন শিক্ষার দরকার ভীষণ আছে। এটা যে বিজ্ঞান, প্রত্যেকটা যে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে প্রতিটা ঘটনা, এইগুলো তাদেরকে যদি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে এই যে লুকিয়ে লুকিয়ে পর্নোগ্রাফি দেখা, লুকিয়ে লুকিয়ে বটতলা চুটি বইগুলো পড়ে যে শিক্ষাগুলো তারা পায়, তারই তো একটা বিকৃত বহিঃপ্রকাশ ঘটে সমাজে। সেই বহিঃপ্রকাশগুলো আশা করি ঘটবে না, আশা করা যায়, কোনোটাতেই কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। এখন স্কুল কলেজ তো অনেকটা পরে, কিন্তু স্কুলে এখন বিদেশে তো এটা চালু হয়ে গেছে। এখন ইন্ডিয়াতেও অনেক জায়গায় আমরা অনেক স্কুলে এই সেক্স এডুকেশন, এটা একটা আমরা যেটা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এখন পড়ানো হচ্ছে ক্লাসে, একটা মেইন সাবজেক্ট হয়ে গেছে ক্লাসে।
এই শিক্ষাটা খুব দরকার, যে কোনটা করা উচিত, কোনটা কোন বয়সের জন্য সঠিক, কোনটা সঠিক নয়, মানে সেটা তারা পড়ে শিখুক, সেটা তারা পর্নোগ্রাফি দেখে বা বটতলার বই পড়ে না শিখুক। এই প্রপার শিক্ষাটা হলে আমার মনে হয় মেয়েদের লাঞ্ছনার পরিমাণটা অনেকটা। তাছাড়া উদাহরণ হিসেবে তো আমরা সাম্প্রতিক ঘটনার কথাও বলতে পারি, যে ঘটনাটা ঘটে গেল সেখানে কি পোশাকটা কি আলোচ্য বিষয় ছিল? যে সাম্প্রতিক মর্মান্তিক ঘটনা আমাদের দেশে, আমাদের রাজ্যে ঘটে গেল, সেখানে তো পোশাকের কোনো প্রশ্নই ছিল না, বা পোশাকটা তার এই নৃশংস অত্যাচারের পেছনে একেবারেই কোনো ইস্যু ছিল না। সুতরাং পোশাক একমাত্র কারণ, এটা মেনে নেওয়া খুব মুশকিল। তো বন্ধুরা, আমাদের যে সমাজে এই একটা ভুল ধারণা রয়েছে যে পোশাকই হয়তো এই সমস্ত সমস্যার কারণ, সেটা কিন্তু না। পোশাক দিয়ে কিন্তু কাউকে জাজ করা যায় না, এটা আমি আজকে দুই দিদির কাছ থেকে খুব ভালো করে জেনে নিলাম, আর আপনারাও নিশ্চয়ই জেনেছেন। আচ্ছা দিদি, নারী নির্যাতন ও বিশেষ করে বধূ নির্যাতন যে সমস্ত খবর আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তো সেখানে কি শুধুমাত্র পুরুষরা দায়ী, নাকি সেক্ষেত্রে নারীদেরও কোনো দায়িত্ব আছে? আমার তো মনে হয় পুরুষদের থেকে নারীরা বেশি দায়ী। এমনকি আমি এটাও বলবো যে যে বধূটি নির্যাতিতা হচ্ছেন সে নিজেও খানিকটা দায়ী। আচ্ছা। কারণ আমাদের এখনকার সমাজেও আমরা দেখে আসছি বিভিন্ন যে বিয়ে হচ্ছে, সেখানে মেয়েটির বাবা মেয়েটিকে সাজিয়ে গুছিয়ে বিয়ে দেব, এই কনসেপশনটা কিন্তু আমাদের সমাজ থেকে এখনো যায়নি। এবং এটার মধ্যে কিন্তু সেই মেয়েটা নিজে পুরোপুরি 100% ইনভলভ, যে সে তার বাবার টাকায় বানানো খাট, আলমারি, গয়না এগুলো নিয়ে সে শ্বশুর বাড়িতে খুব গর্বের সঙ্গে প্রবেশ করবে। এই জায়গাটাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের একটা করে বড়সড় না বলা উচিত। তার হবু স্বামীকেও বলা উচিত, তার বাবাকেও বলা উচিত। অবশ্যই তার আগে বলবো সে নিজের পায়ে দাঁড়াবে, তবে সে বিয়ে চিন্তা ভাবনা করবে। এবং সেখানে আমি আমার বাবাকে এতটা কখনোই বলবো না যে আমাকে এত কিছু জিনিস বানিয়ে দাও, বা তার হাজবেন্ডেরও সেই জায়গায় না বলা উচিত। মেয়েটির তো উচিতই যে না, আমাদের সংসার, আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেটুকু নিয়ে আমাদের সংসারটা শুরু করব। এবং এই জায়গাটায় লোভ ভীষণভাবে কাজ করে। এবং আমি যদি একবার আমার শ্বশুরবাড়িকে বোঝাতে শুরু করি যে আমার বাবার থেকে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যাবে বা অলরেডি পাওয়া গেছে, তাহলে তাদের লোভের কিন্তু কোনো সীমা পরিসীমা থাকবে না। এবং আমি অনেক মেয়েকে বলতে শুনেছি, বাবার কাছে এসে বলছে যে এই কটা টাকা তুমি দিয়েই দাও না, টাকা আলটিমেটলি তো তোমার জামাই ব্যবসাটা শুরু করবে, তোমার নাতিই তো সেটার সুফলটা পাবে। না, এই জায়গাটা একটা না দরকার, যে বাবার পয়সায় আমার স্বামীর ব্যবসা হবে না। তোমার যতটা সামর্থ্য, তোমাকে আমি পাশে স্ত্রী হিসাবে সাহায্য করছি, তাতেই তোমার যেটুকু করার তুমি করো। এবং পরবর্তীকালে দেখা যায় এই যে বাবার কাছ থেকে আদায় করা জিনিসটা, একটা বললাম অল্প স্বল্প জিনিস আদায় হয়ে গেল, পরে সেই জিনিসটার অ্যামাউন্টটা আর একটু বাড়লো, সেটাও হয়তো আদায় হয়ে গেল। মেয়ের মুখে হাসি ফোটাতে অনেক বাবাই সেটা করলেন, কিন্তু তারপরে সেটা এত সীমা পরিসীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন সেটা একটা অশান্তির পর্যায়েও চলে যায় যে তুমি কেন সবকিছুই আমার বাবার থেকে চাইছো। না, তোমার বাবা তোমাকে দেবেন না, সবই তো তোমার থাকবে, ডিপেন্ডেন্ট হয়ে যায় একদম। ছেলেরা এটা মানে একটা অদ্ভুত অ্যাসিওরেন্স ছেলেদের মধ্যে কাজ করে। এবং আমি ছেলেদের বিভিন্ন গ্যাংয়ের আলোচনাতে শুনেছি, ওর তো শ্বশুর বিশাল বড় লোক, ওর আর চিন্তা কি। এই লাইনটা কিন্তু বিশাল ভয়ের একটা লাইন। এটা হাসি ইয়ার্কি ঠাট্টার লাইন নয়। কারুর শ্বশুর বড় লোক বলে সে খুব নিশ্চিন্তে থাকবে, এটা কিন্তু, এটার ভবিষ্যৎ কিন্তু খুব ভয়ের। তাই যা করা নিজের সামর্থ্যে করা উচিত। এবং সেই মেয়েটিরও তার বাবার কাছ থেকে এত কিছু নিয়ে বিয়ে করা উচিত না, বেটার সে বিয়ে করবে না। অনেক ক্ষেত্রে তো আমরা দেখতে পাই যে মেয়েদেরকে মেরে ফেলা হয় একদম। এই যে লোভের মাত্রাটা যখন সীমা ছাড়াচ্ছে, মেয়েটা যখন তার শ্বশুর বাড়িতে বলছে যে না, এই জিনিসটা আমার বাবা দিতে পারবে না, আমার বাবার আর ক্ষমতা নেই, তখন যখন তর্কাতর্কিটা লাগছে, হিট অফ দ্য মোমেন্টেও তো কেউ একটা মাথায় কিছু দাম করে কিছু দিয়ে মেরে দিল, এবং মেয়েটি সেখানে স্পট ডেড। তখন আর মেয়েটির প্রাণটা ফিরিয়ে আনা যাবে না। তার বাবা এর আগের বারগুলোতে চেষ্টা করেছিল মেয়ের মুখে হাসি ফোটাতে, কিন্তু আর কিন্তু তিনি পারবেন না, কারণ তার মেয়ের জীবনটাই চলে গেল। এবং এই জীবনটা চলে যাওয়ার পিছনে কিন্তু তার বাবারও ভূমিকা রয়েছে, তার স্বামীরও ভূমিকা রয়েছে, এবং তার নিজেরও। এই যে স্কুলে একটা প্রশ্ন আসতো, সেই কি
কি নাম ছিল শরৎচন্দ্রের, এটা সেটাতে জিজ্ঞেস করতে নিরুপমার মৃত্যুর জন্য কে দায়ী, এটা একটা বেশ বড় নাম্বারের প্রশ্ন আসতো। এবং সেখানেও আমরা লিখতাম যে নিরুপমার মৃত্যুর জন্য কিন্তু নিরুপমা নিজে অনেকটাই দায়ী, এবং সেই ঘটনা এখনো চলছে। এটাতে মনে হয় মেয়েদের সব থেকে বেশি সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, না হলে এটা চলতেই থাকে। হ্যাঁ, মহিলাদের নির্যাতনের ক্ষেত্রে মহিলাদের একটা বিরাট ভূমিকা আছে। এই যেমন মনে করুন আমরা প্রতিদিন কাগজ খুললে বা টিভি খুললে দেখতে পাচ্ছি যে বধূ নির্যাতনের শিকার হচ্ছে। বধূ নির্যাতন যেখানে হচ্ছে সেখানে কিন্তু পুরুষদের পার্টিসিপেশন যত না বেশি, বাড়ির যারা বয়স্ক মহিলা সদস্য রয়েছেন তাদের পার্টিসিপেশন কিন্তু অনেক বেশি। এই যে যখন পণ দাবি করা হচ্ছে তখন কেন একটা মেয়ে তার নিজেরই বলা উচিত যে আমি পণ দিয়ে বিয়ে করব, এবং পণটা দিতে বাধ্য করছেন কিন্তু বাড়ির বয়স্ক মহিলারাই, মহিলাদের পোর্শনে কিন্তু এই পণটা দিতে বাধ্য করছেন। এবং দিতে না পারলে যে নির্যাতনগুলো হচ্ছে, যে অত্যাচারগুলো হচ্ছে বা কোথাও বধূ হত্যা হচ্ছে, তার জন্য পরিবারের মহিলারাই দেয়। আবার দেখুন, আপনি যদি চাকরির ক্ষেত্রগুলোতে দেখেন, একটা মেয়ে তাকে প্রথমেই হচ্ছে তাকে পড়াশোনা করতে দেবেন না। বাড়ির যারা বয়স্ক মহিলা রয়েছেন তাদের মূল কথা হচ্ছে মেয়েরা পড়াশোনা করে কি করবে, সুতরাং ওর পড়াশোনা করার দরকার নেই। যদি কিছু করতে হয় তাহলে বাড়ির একটা ছেলে, একই সঙ্গে ভাই বোন দুজন আছে, ভাই যতটা সাপোর্ট পাচ্ছে বোন পাচ্ছে, এবং ভাই পড়াশোনা করছে, বোনকে পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না। আবার বোন যদি পড়াশোনা করে চাকরির জন্য যোগ্য হয় তাকে চাকরি করতে দেওয়াই হচ্ছে না। হয় তাকে চাকরি করতে দেওয়া হচ্ছে না, না হলে তাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া, আর্লি ম্যারেজ। সেক্ষেত্রেও কিন্তু বাড়ির বয়স্ক মহিলাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তার মানে এই সমস্ত ক্ষেত্রগুলোতেই দেখা যাচ্ছে যে বিশেষ করে ডোমেস্টিক যে ভায়োলেন্স গুলো হচ্ছে সেখানে কিন্তু পুরুষদের থেকে মহিলা সদস্যের ভূমিকাই সবচেয়ে বেশি। এটাতে একটা লাইন বলবো, হ্যাঁ, কোথাও 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 এই মানসিকতাটাও দেখা যায়। ধরুন শাশুড়ি বৌমাকে কোনো রকম ভাবে অত্যাচার করছেন, তার কারণ তিনিও কিন্তু যখন নববধূ হয়ে এসেছিলেন তিনিও অত্যাচারিত হয়েছিলেন। এটা এখনকার যে ইউনিভার্সিটিতে র্যাগিং জিনিসটা দেখা যায়, সেখানেও র্যাগিংটা এরকম চেইন সিস্টেমে চলে আসছে। যে আজকে র্যাগিং করছে সেও যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল সেও র্যাগড হয়েছিল বাই সামবডি। এবার শাশুড়ি যখন বৌমার উপর টর্চার করছেন, তিনি কোথাও একটা নিজের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন অনুভব করছেন যে আমাকেও তো আমার শাশুড়ি অত্যাচারটা করেছিলেন, আমিও তাহলে ওর উপর কেন করবো না, আমি কেন ছেড়ে দেব। অনেক ক্ষেত্রে এটা শোনা যায়। এরকম আমার সাথেও হয়েছিল, এরকম আমি তোমার থেকে, আমার যখন পেটে বাচ্চা ছিল আমি কত কিছু করেছি, তুমি এটুকু করবে না। এই যে তুলনা, এই যে আমিও র্যাগড হয়েছি বলে আমি তোমাকেও র্যাগিং করব, এই ধারণাটা ভীষণ ভাবে আছে, মানে অলমোস্ট প্রতিটা বাড়িতে আছে। ভীষণ ভাবে তুলনাটা চলে আসে যে আমার সাথে এইগুলো ঘটেছিল, আমি এই বঞ্চনা, এই অত্যাচারের শিকার হয়েছিলাম, কেন তুমি সেটা হবে না। জেনারেশন ওয়াইজ যে আমরা চেঞ্জ হচ্ছি, সেটা এই যুগের মানুষের অনেক মানে মাইন্ডটা সেইভাবে সেট আপ না, মানসিক উন্নতিটা অতটা হয় যতটা মনে হয় পারিপার্শ্বিক দিক থেকে উন্নতি হয়েছে। সে যে মনের গোড়ায়, যে গোড়ায় গলদ বলে না, সেই গোড়ার গলদটা কিন্তু খুব একটা বেশি সারানো এখনো অব্দি যায়। গ্লোবালি এটা তদন্ত করে জানা গেছে যে পুরুষরা আর নারীরা যখন একই কাজ করছে কর্ম মানে কাজের জায়গায়, আর তবে নারীরা 23% কম বেতন পাচ্ছে পুরুষদের থেকে। এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। ঠিকই বলেছেন। সমীক্ষা করে দেখা গেছে যে সারা পৃথিবীতে পুরুষদের থেকে মহিলারা 23% বেতন কম পান, মানে মাসের শেষে টেক ওয়ে মানিটা তারা কম পাচ্ছে। তার মানে এই নয় কিন্তু যে মজুরির হারে পার্থক্য আছে, মজুরির হারে পার্থক্য আছে। কোথায় না, যেখানে কায়িক পরিশ্রমের ক্ষেত্রগুলোতে, যেখানে শ্রমনিবিড় ক্ষেত্রগুলো, মানে যেখানে নিজেকে পরিশ্রম করে কাজটা করতে হবে, সেখানে কিন্তু, এবং সেখানে কিন্তু কথাটা হচ্ছে ওয়েজ রেট, সেখানে কিন্তু স্যালারি নয়, বেতন নয়। সেখানে দেখা যাচ্ছে যে মানে মনে করা হয় যে একজন ছেলে যতটা পরিশ্রম করতে পারবে একজন মহিলা ঠিক ততটা পরিশ্রম করতে পারবেন না। সেই জন্যই
ওয়েজ রেটে একটা গ্যাপ আছে। যেহেতু ওয়েজ রেটের গ্যাপ আছে, মাসের শেষে টাকাটা কম পাচ্ছেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলোতে বা বিস্তীর্ণ আরো যে এলাকা আছে, বিশেষ করে এখন তো সবই হচ্ছে আপনার সরকারি ক্ষেত্র খুবই কম, বেসরকারি ক্ষেত্র সবচেয়ে বেশি, বা বিভিন্ন যেখানে ব্রেন ওয়ার্ক করতে হচ্ছে, অফিসিয়াল ওয়ার্ক করতে হচ্ছে, বা আপনার মনে করুন টেকনিক্যাল ওয়ার্ল্ডে, সেখানে কিন্তু একজন পুরুষ এবং নারীর বেতন কাঠামো একই, বেতন স্ট্রাকচারে কিন্তু কোনো গন্ডগোল নেই বা কোথাও কম বেশি নেই। কিন্তু তাহলে যেটা একটু আগে বললাম যে টেক হোম স্যালারি, মানে মাসের শেষে একজন মহিলা বাড়ি নিয়ে যাচ্ছেন একজন ছেলের থেকে 23% কম, তার কম অনেকগুলো কারণের মধ্যে সংসার একটা কারণ। মহিলাদের একই বাড়িতে দেখা গেছে, যতই আমরা অনেক মানসিকভাবে উন্নত হয়েছি, তাহলে দেখা যাচ্ছে যে একই ফ্যামিলিতে একটি ছেলে একটি মেয়ে দুজনেই চাকরি করে, কিন্তু একটি মহিলাকে সকালে উঠে সংসারের সমস্ত কাজ করে ছেলে মেয়েদের প্রতি তাদের যে দায়িত্ব সেটা পালন করে, বাড়ির যারা এল্ডারলি মেম্বার আছেন বা বয়স্ক মানুষজন যারা আছেন, গুরুজন যারা আছেন, তাদের প্রতি তাদের কর্তব্য করে তাকে অফিসে যেতে হবে। সেক্ষেত্রে দুটো অনেক কতগুলো ঘটনা যে ঘটে, অনেক সময় একজন পুরুষ গিয়ে ঠিক 10টায় হয়তো অফিসে ঢুকতে পারেন, একজন মহিলা কিন্তু এই কাজগুলো করতে গিয়ে তার খানিকটা লেট হচ্ছে। বর্তমান যে কাজের জগৎ, সেখানে কিন্তু দুটো কতগুলো জিনিস দেখা হয়। সেটা হচ্ছে একটা প্রথমে টার্গেট ঠিক করে দেওয়া হয় যে তোমাকে সারাদিনে এই কাজটা করতে হবে, কিন্তু যেহেতু সময়টা টাইমটা তার কম, টার্গেট ফুলফিল করতে পারছেন না, সুতরাং বেতন তিনি কম পাবেন, তাকে তো একই বেতন দেবে না। নেক্সট হচ্ছে এই সংসারের কাজ করতে গিয়ে ফলে কি হচ্ছে, মহিলারা ওয়ার্ক আর লাইফের মধ্যে ব্যালেন্স করতে পারছে, এবং তার থেকেও আরো একটা জিনিস দেখা যায় যে মহিলারা যা উপার্জন করেন তার অনেকাংশই কিন্তু সংসারের কাজে, সন্তানদের প্রতিপালনের কাজে, বাড়ির বয়স্কদের কাজে তারা ব্যয় করেন, এবং তাদের প্রতি তার দুটো জিনিসের মধ্যে ওয়ার্ক এবং লাইফের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে নিজের প্রতি দৃষ্টিটাই তারা দিতে পারেন না। ফলে ম্যাল নিউট্রিশন বা নিউট্রিশনের অভাবে কিন্তু অনেক মহিলা অনেক সময় অসুস্থ হয়ে পড়ছেন, অফিস যেতে পারছেন না। সাংসারিক বিভিন্ন কারণে অনিচ্ছা সত্ত্বেও তার অফিসে ছুটি নিতে হচ্ছে, এবং যে লোক এখন কি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন লিঙ্ক স্যালারি, অনেক ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রগুলোতে প্রোডাকশন, আপনাকে একটা প্রোডাকশনের লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া আছে, সেই প্রোডাকশনটা আপনি যদি সারাদিনে করতে পারেন তাহলে আপনি এই স্যালারিটা পাবেন। প্রোডাকশন যত কমবে, নো ওয়ার্ক নো পে। সুতরাং প্রোডাকশন কম মানে এবং বেসরকারি ক্ষেত্রেই তো এখন প্রধান, সরকারি ক্ষেত্রে কটা আছে। সুতরাং এই লাইফ অ্যান্ড ওয়ার্কের মধ্যে ইমব্যালেন্সের ফলে, ম্যাল নিউট্রিশনের ফলে মহিলারা অনিচ্ছাকৃতভাবে কর্মক্ষেত্রে কম সময় দিতে পারছেন, বা যতখানি সময় দেওয়া উচিত ততখানি দিতে পারছেন না, ফলে তারা বেতন কম পাচ্ছেন। বেতন স্ট্রাকচারে কিন্তু কোথাও গলদ নেই, যে তারা প্রোডাকশন লিঙ্ক যদি হয়, যদি বলে দেওয়া হয় তোমাকে 200টা ইউনিট প্রতিদিন প্রোডাকশন করতে হবে, বা তোমার একটা এই যে অফিসের আমরা বাড়িতে বসে ছেলে মেয়েরা কাজ করছে দেখছি, তাদেরকে প্রতিদিনের একটা কাজের লিমিট দিয়ে দেওয়া হচ্ছে, সেই লিমিটটা সে যখন পূরণ করতে পারছে না, অটোমেটিক্যালি তার মাইনে কিন্তু কমে যাচ্ছে। সমীক্ষা বলছে যে এইসব কারণেই কিন্তু গ্লোবালি দেখা যাচ্ছে যে 23% বেতন মহিলারা পুরুষদের থেকে কম পায়, মানে টেক হোম স্যালারিটা কম পাচ্ছে। তো মানে আমরা স্যালারি স্ট্রাকচারে কোনো গন্ডগোল নেই, কিন্তু যেহেতু মহিলাদের আরো অনেক বিভিন্ন ক্ষেত্র রয়েছে, হ্যাঁ অসুবিধা রয়েছে সাংসারিক কর্মজীবনে, বা আমরা বলতে পারি হেলথের ক্ষেত্রে শারীরিক নিউট্রিশনের অভাব হচ্ছে তাদের, ফলে তারা অসুস্থ হয়ে পড়ছে, অফিস যেতে পারছে। সেই জন্য আমাদের একটু এই 23% কম বেতন ওরা পেয়ে থাকে। ওই বেতন মানে টেক হোম স্যালারি, বাড়িতে নিয়ে যাচ্ছে যে বেতনটা। এখন তো অনেক ক্ষেত্রে এই যে আইটি সেক্টরস বলেন, মানে অনেক জায়গায় আমরা ইনসেনটিভের কথাটা, একজন ছেলে অতিরিক্ত ওভারটাইম করতে পারেন, একজন মহিলা পারেন একদম, কারণ তার পেছনে হয়তো তার বাড়িতে একটি বাচ্চা আছে, তাকে গিয়ে সময় দিতে হবে, রাতে নাইট শিফট করতে যেটা মানে বেশি এক্সট্রা পাওয়া যায় সেটা পাচ্ছে না। এক্সট্রা টাইমের কাজটা মহিলারা অনেকেই করতে পারছেন না, সেজন্য তারা বেশি সুযোগ তো তারা পেয়েও হারাচ্ছে। আচ্ছা, এবারের আন্তর্জাতিক নারী দিবসের থিম হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন।
আর তার বাংলার অর্থ হচ্ছে দ্রুতগামী পদক্ষেপ। দ্রুতগামী পদক্ষেপ গ্রহণ করা। হ্যাঁ, দ্রুতগামী পদক্ষেপ গ্রহণ করা, মানে ত্বরান্বিত করা আর কি, নারী প্রগতিটাকে আরো ত্বরান্বিত করা, আরো এগিয়ে নিয়ে যাওয়া। তো এরকম একটি থিম বেছে নেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হয়তোই রয়েছে, না হলে এরকম মানে একটা থিম হতো না আমাদের এই বছর। তো সমীক্ষা বলছে বর্তমানে নারী অগ্রগতি যে হারে এগোচ্ছে তাতে নারীদের পূর্ণ স্বাধীনতা বা সমান মর্যাদা পাওয়ার ক্ষেত্রে এই যে টাইমিংটা অনেকটা হয়তো 150 বছর 200 বছরও লেগে যেতে পারে। তো একটি সমাজের অগ্রগতির জন্য যেহেতু মহিলারা অর্ধেক ভূমিকা পালন করছে, তাই সামগ্রিক সমাজ ব্যবস্থার দ্রুত উন্নতির জন্য মহিলাদের দ্রুত স্বনির্ভর হওয়াটা খুব দরকার। তো এক্ষেত্রে আরো কি কি পদক্ষেপ আমাদের নিতে হবে বলে মনে হয় আপনারা দুজনেই বলতে পারেন। আপনি আগে বলেন, আপনি পরে বলুন। 2025-এর আন্তর্জাতিক নারী দিবসের যে থিম, সেটা কিন্তু ভীষণই যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে নারী দিবস পালিত হচ্ছে প্রায় 100 বছরেরও আগে থেকে, বা এর সূচনা হয়েছে 100 বছরেরও আগে। অথচ 100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও লিঙ্গ বৈষম্য আছে, নারী পুরুষের সমান মর্যাদা যে নেই, সেটা আমরা আমাদের আলোচনা থেকে বারবার সেই প্রসঙ্গটা বা সেই বিষয়টাকে আমরা তুলে ধরেছি। এবং দেখা যাচ্ছে বিভিন্ন যে সমীক্ষা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে জেন্ডার গ্যাপ, যেটা লিঙ্গ বৈষম্য, যেটা সারা পৃথিবীতে সেটা 60%, ভারতবর্ষের ক্ষেত্রে সেটা 64%। তার মানে একজন নারীর সঙ্গে একজন পুরুষের 60% পার্থক্য। মানে একটা সমীক্ষা থেকে দেখা যাচ্ছে একজন পুরুষ যে সুযোগটা পায়, একজন নারী 60% ক্ষেত্রে সেই সুযোগটা পায় না। সুতরাং এবং সেজন্যই বলা হচ্ছে যে 150 বছরেরও বেশি সময় লেগে যাবে। এবং সেই ক্ষেত্রে কিছু কিছু পদক্ষেপ নেওয়া দরকার, যেগুলো এই লিঙ্গ বৈষম্যটাকে দূর করতে আমাদের ওই 150 বছর বসে থাকতে হবে না, বা 2158 সাল যেটাকে একটা টার্গেট ধরা হয়েছে ততদিন বসে থাকতে হবে না। তার আগেই আমরা এই লিঙ্গ বৈষম্যটাকে দূর করতে পারব। সেক্ষেত্রে কর্মসূচি যে গ্রহণ করা হয়নি বা পরিকল্পনা যে প্রণয়ন করা হয়নি তা কিন্তু নয়। রাজ্যে, কেন্দ্রে, সর্বক্ষেত্রেই কিন্তু এই লিঙ্গ বৈষম্য দূর করার জন্য, নারীদের অগ্রগতির জন্য বিভিন্ন পরিকল্পনা, আমরা বেশ কয়েকটা নাম আমরা অনেকেই জানি, বেটি বাঁচাও, বেটি পড়াও, কন্যাশ্রী, সবলা, আপনার সুকন্যা, উজ্জ্বলা, তারপরে আপনার মনে করুন লক্ষ্মীর ভান্ডার, স্টেপ বলে একটা সংস্থার উপরে বা গঠন করেছেন কেন্দ্রীয় সরকার। তারাও কিন্তু এই মহিলাদের বা বিভিন্ন এনজিও কিন্তু মহিলাদের উন্নয়নের জন্য এবং এই যে লিঙ্গ বৈষম্যটাকে দূর করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। উদ্দেশ্য সবার একই, যে মহিলাদের উন্নতি সাধন করা, লিঙ্গ বৈষম্য দূর করা। কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রকল্পগুলো কিন্তু বিচ্ছিন্ন প্রকল্প, একটার সঙ্গে আরেকটা প্রকল্পের যোগ খুব কম আছে। এই প্রকল্পগুলোকে ইন্টিগ্রেটেড করতে হবে, মানে প্ল্যানিংটা, মানে রাজ্যের প্রকল্পের সঙ্গে কেন্দ্রের সঙ্গে বা বিভিন্ন সব, যেহেতু সকলেই চান যে নারীদের অগ্রগতি হোক, লিঙ্গ বৈষম্য দূর হোক, এই ইন্টিগ্রেটেড প্ল্যানিং গুলো কিন্তু গ্রহণ করতে হবে। প্ল্যানিং গুলো থিওরিটিক্যালি যতটা এফেক্টিভ, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আর ততটা এফেক্টিভ থাকছে না। মানে এবং সবটা একসাথে একটা কম্প্যাক্ট হওয়া উচিত। তো হ্যাঁ, প্রত্যেকের সেই কম্প্যাক্টনেসের অভাব। যে যদি রাজ্যের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ থাকতো, যেমন মনে করুন আপনার এই বেটি বাঁচাও বেটি পড়াও, এখানে কি হচ্ছে, কেন্দ্র চাইছে যে মহিলাদের চাকরির যোগ্যতা বাড়ুক। চাকরির যোগ্যতা বাড়াতে গেলে যে ঘটনা মানে পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে, সেটা রাজ্যের ক্ষেত্রেও আছে, কিন্তু দুজনের মধ্যে কোনো সমন্বয় নেই। এই সমন্বয়টা ভীষণ দরকার। এবং এই সমন্বয় করতে গেলে প্রথমে হচ্ছে ইন্টিগ্রেটেড একটা প্ল্যানিং, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা সমন্বয় থাকবে। এবং প্রথমে একটা টার্গেট ঠিক করে দেওয়া, যেমন ঠিক করে দেওয়া যে 1 বছরে আমরা 5টা গ্রামের মহিলাকে শিক্ষিত করে তুলব বা তাদের স্বনির্ভর করে তুলব। আমাদের তো এসএইচজি আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, কেন্দ্রেরও আছে, রাজ্যেরও আছে, কিন্তু ওই যে বিচ্ছিন্ন, কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই। কিন্তু ওদের মধ্যে যদি একটা ইন্টিগ্রেশন বা একটা সহযোগিতা গড়ে ওঠে, বা কাজের মধ্যে যদি একটা কোঅর্ডিনেশন এস্টাবলিশ করা যায়,
তাহলে এই যে লক্ষ্যমাত্রাটা স্থির করা প্রথমেই, এবং সেই লক্ষ্যমাত্রাটাকে পূরণ করার জন্য একটা টাইম বেঁধে দেওয়া, টাইম বাউন্ড হওয়া উচিত। সরকারি কাজ মানে আমরা জানি দীর্ঘসূত্রি, তা হচ্ছে হবে, সেটা করলে চলবে না। ডু ইট নাও। এবং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, সেই সময়ের মধ্যে যদি না হয় তাহলে ফলো আপ করা যে কেন সেই সময়ের মধ্যে হচ্ছে না। যদি আমাদের এই পদক্ষেপগুলো দ্রুততার সঙ্গে নিতে হবে। প্রচুর প্রকল্প আছে, প্রচুর প্ল্যানিং আছে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেড হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্নীতিও একটা বিরাট কারণ। কোনো একটি প্রকল্পে মনে করুন 100 টাকা বরাদ্দ করা হলো, যে কাজের জন্য মহিলাদের উন্নয়নের জন্য মনে করুন করা হলো, মহিলাদের স্বাক্ষর করার জন্য 10 টাকা যদি মহিলাদের কাজে ব্যয়িত হয়, 90 টাকার কোনো হিসেব। দুর্নীতি, এই দুর্নীতিটাকে কড়া আইন করে বন্ধ করতে হবে। আরেকটা জিনিস যেটা এই আমরা দ্রুততার সঙ্গে কাজগুলো যে করতে পারছি না, সেটা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ। রাজনৈতিক হস্তক্ষেপটাকে অবিলম্বে বন্ধ করতে হবে যদি সত্যি নারীদের উন্নতি। আপনারা এই যে সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের বিভিন্ন জায়গায় ঘটছে, আমরা তো দেখতে পাচ্ছি যে ঘটনায় সবার আগে রাজনীতি ঢুকে পড়ছে। রাজনৈতিক হস্তক্ষেপটা, স্বাস্থ্য, এই নারীদের উন্নতি সবেতে রাজনীতি। কন্যাশ্রী প্রকল্পের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্লি ম্যারেজকে বন্ধ করা। উদ্দেশ্যটা কিন্তু আগে, তাহলে এই প্রকল্পগুলো সঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা সেটা ফলো আপটা কিন্তু ভীষণ দরকার। আরেকটা জিনিস, আমরা যদি দ্রুততার সঙ্গে মহিলাদের লিঙ্গ বৈষম্য দূর করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, ডিজিটালি মহিলাদের স্কিলড করে তুলতে হবে। বর্তমান পৃথিবী হচ্ছে ডিজিটাল, ডিজিটাল পৃথিবী, কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে ভারতবর্ষের মাত্র 33% মহিলা ইন্টারনেট ব্যবহার করতে জানে। ভারতবর্ষে মাত্র 25% অ্যাডাল্ট মহিলার হাতে আপনার স্মার্টফোন আছে। স্মার্টফোন থাকলেও তারা ব্যবহার করতে জানেন না। সুতরাং ডিজিটালি এফিশিয়েন্ট করতে হবে তাদেরকে, যাতে তারা ইন্টারনেটের ব্যবহার করতে পারেন, যাতে তারা স্মার্টফোন ব্যবহার করে ছেলেদের সঙ্গে সমান সমান ভাবে টক্কর দিতে পারে। লিঙ্গ বৈষম্যটাকে দূর করার ক্ষেত্রে আমরা বলতে চাইছি, কেন্দ্রীয় সরকার স্টেপ বলে একটি সংস্থা গঠন করেছে। তাদের কাজ হচ্ছে সাপোর্ট ফর ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। তারা আমরা এইটার সাহায্য নিতে পারি। ফলে কি হবে না, মহিলাদের ট্রেনিং দিয়ে তাদের দক্ষতা বাড়ানো এবং প্রত্যেকটা যে বিষয়ে এক একটা বিষয়ে তাদেরকে দক্ষ করে তোলা। শুধু চাকরি, আর্লি ম্যারেজ বন্ধ করে মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়াটাও একটা বিরাট কারণ। সেটাকে বন্ধ করা, মাঝপথে যাতে পড়াশোনাটা বন্ধ না হয়, আর্লি ম্যারেজটাকে বন্ধ করা, এবং তাদের চাকরির যোগ্য করে তুললে, শুধু মানে তারা পড়াশোনা শিখে চাকরিটা পেতে পারে, কিন্তু একজন ছেলের সঙ্গে সমান দক্ষতায় কাজ করতে গেলে স্টেপের সাহায্য নিয়ে আমরা তাদের দক্ষ করে তুলতে পারি। এভাবেই যদি আমরা এগোই, এবং মূল কথা হচ্ছে বর্তমানে ডিজিটালি তাদেরকে এফিশিয়েন্ট করে তুলতে হবে, স্কিলড করে তুলতে হবে। সবই কিছু যেহেতু ডিজিটাল, এখন আমরা টাকা নিয়ে ঘুরি না, সব ডিজিটাল, সবই অনলাইন। আরেকটা জিনিস দেখতে পাবেন, এই যে বিভিন্ন প্রকল্পগুলো গ্রহণ করা হয়, সেখানে অ্যাডভার্টাইজমেন্টের পেছনে যা খরচ করা হয়, আসল কাজে কিন্তু ততটা খরচ করা হয় না। এই যে সেক্টরগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কোথায় ল্যাকটা আছে। যদি আমি যদি অসুখটা নির্বাচন করতে পারি, তাহলে সেই অসুখটা সারানোর ব্যবস্থা করতে পারি। ব্যবস্থা করতে গিয়েও অনেক আছে, দুর্নীতি আছে, পলিটিক্যাল হস্তক্ষেপ আছে, সব আছে। এই ক্ষেত্রগুলোতে আমাদের সঠিকভাবে যদি আমরা যে কথাগুলো আমি বললাম, সেই পদক্ষেপগুলো আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই 2158 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আমাদেরকে 134 বছরের অপেক্ষা নিয়ে বসে থাকতে হবে না। আমরা আন্তর্জাতিক নারী দিবসে আমরা এটা বলতে পারি যে মহিলাদের এবং পুরুষের মধ্যে যে লিঙ্গ বৈষম্য রয়েছে, সেটাকে আমরা অচিরেই মিটিয়ে ফেলতে পারবো, বা সামাজিক যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে যেখানে মহিলারা লাঞ্ছিত, অপমানিত হচ্ছেন, সেগুলোকে আমরা সমাজ থেকে উৎপাদিত করতে পারবো, চিরতরে নির্মূল করতে পারবো, এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। আমার কয়েকটা ছোট্ট কথা বলার, সেগুলো একদম আমাদের ছাপোষা জীবনের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এরকম ফ্যামিলির সম্পর্কে বলার।
সেটা হলো যে মেয়েদেরকে ভোগ্য পণ্য হিসাবে বাজারে বড্ড বেশি দেখানো হয়। আমরা টিভি খুললে এমন বেশ কিছু বিজ্ঞাপন দেখতে পাই যেটা বাড়ির ছোটরা পাশে বসে থাকলে আমাদের চ্যানেলটা পাল্টে দিতে হয়। সেটা হয়তো একটা ডিওর অ্যাড, বা হয়তো কোনো ড্রেসের অ্যাড, হয়তো কোনো লিপস্টিকের অ্যাড। সেটা দেখাতে গিয়ে মেয়েদেরকে এমনভাবে দেখানো হচ্ছে যে মেয়েটা একটা ভোগ করার জিনিস, মেয়েদের শরীরটাকে সেভাবে প্রদর্শিত করা হচ্ছে। আমার মনে হয় মেয়েদের এই জায়গাটাতে ডিগনিটি কোথাও গিয়ে নষ্ট হচ্ছে, এই জায়গাটা বন্ধ হওয়া দরকার। দ্বিতীয়ত, একটা ছেলে এবং একটা মেয়ে সমানভাবে যখন গ্র্যাজুয়েট হয়ে গেল বা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে গেল, তারপরে একটা ছেলে যতটা বেকারত্বের জ্বালায় ভোগে, একটা মেয়ে ততটা ভোগে না আজও। মেয়ের মা বাবারা কোথাও গিয়ে একটা ব্যাক অফ দ্য মাইন্ড তাদের চলতে থাকে যে এবার মেয়েটাকে একটা ভালো দেখে ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে হবে। তাই আজও কন্যা দায়গ্রস্ত বাবা, এই কথাটা খুব বহুল পরিচিত একটা শব্দ। কন্যা দায় নয়, এটা বোঝাতে হবে। এবং এখনো যদি কোনো মেয়ে চাকরি পেয়ে কোনো বেকার ছেলেকে বিয়ে করার মতো সাহস দেখায়, যেদিন দেখাবে এবং যেদিন এটা আমাদের চোখে আলাদা করে ঠেকবে না, আমরা ভুরুটা একটু কুঁচকে তাকাবো না, আমাদের কাছে এটা স্বাভাবিক লাগবে যে যুগের পর যুগ ধরে ছেলেরা চাকরির জন্য হন্যে হয়ে খুঁজে বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে তারপরে একটা বেকার মেয়েকেই কিন্তু বিয়ে করেছে। তাই আজ একটা মেয়ে ভালো চাকরি পেয়ে, হয়তো ছেলেটা সেরকম নিজের পায়ে দাঁড়াতে পারেনি, তাকে বিয়ে করার যদি ধকটা দেখাতে পারে এবং সেখানে যদি সে কোনো বাধার সম্মুখীন না হয়, সেদিন বলতে পারবো যে হ্যাঁ, নারীরা পুরুষদের সাথে সমান হতে পেরেছে কোথাও গিয়ে। লিঙ্গ বৈষম্য কিন্তু এখানে। ঘর জামাই এই টার্মটা খুব আপত্তিকর একটা টার্ম। এমন অনেক ছেলে তার শ্বশুর শাশুড়ি দায়িত্ব নিতেই পারে, হয়তো সেই ছেলেটির থাকার জায়গাটা তার কর্মস্থলের থেকে তার নিজের বাড়িটা অনেক দূরে, সে তার শ্বশুর বাড়িতে থাকে, সে তার শ্বশুর শাশুড়ি টেক কেয়ার করে, তাকে আমাদের সমাজ খুব বাঁকা চোখে ঘর জামাই বলে দেখে। এবং সে হয়তো বাড়িটা খুব ভালোভাবে ঘরটা সামনে রেখেছে, বাচ্চার দেখভাল করছে, তার বউ একটা ভালো টাকা রোজগার করে, সে তার ঘরটাকে সামলাচ্ছে, তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো। কিন্তু সমাজ তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মাথায় ঢুকিয়ে দেবে যে তুমি বউয়ের পয়সায় বসে খাও, তুমি ঘর জামাই ভাই। এই ছোট ছোট জায়গাগুলোতে লিঙ্গ বৈষম্যগুলো খুব কষ্ট দেয়। এই জায়গার বৈষম্যগুলো আমার মনে হয় সরে যাওয়া দরকার। মেয়েরাও সমান বেকারত্বের জ্বালায় ভুগুক, তাদের মাথাতেও এটা ঘুরুক যে আমার 21 বছর বয়সে, আমার 25 বছর বয়সে আমি মিনিমাম একটা 20,000 টাকা স্যালারির চাকরি আমাকে পেতেই হবে। আমার জীবনের লক্ষ্য এটা নয় যে আমি একটা 50,000 টাকা বা 2 লাখ টাকা মাসে রোজগার করে সেরকম একটা দেখে ছেলে খুঁজে বিয়ে করে নেওয়া, এইটা আমার জীবনের লক্ষ্য নয়। এই ছোট ছোট আমাদের মধ্যবিত্ত জীবনের এই জায়গাগুলো বদলালে আমার মনে হয় অনেকটা সার্বিকভাবে, সমাজ তো ছেলে মেয়ে সবাইকে নিয়ে তৈরি, সার্বিকভাবে একটা উন্নতি দরকার। এবং সবশেষে আলাদা করে একটা নারী দিবসের দরকার পড়বে না নারীদের স্বীকৃতি দেওয়ার জন্য। যেদিন সেই দরকারটা পড়বে না, সেদিন লিঙ্গ বৈষম্যটা দূর হবে বলে আমার মনে হয়। একই কথা বলা যায় যে মেয়েদের জন্য আলাদা করে নারী দিবস যেন পালন করতে না হয়। আমরা তো পুরুষ দিবস পালন করি, আমরা মানুষ, আমরা মানুষ দিবস পালন, একদম আমরা মানুষ দিবস পালন হোক, নারী দিবস, প্রত্যেকটা দিবসই হোক। এবং এই যে একদম প্রথমে বলেছিলেন যে প্রত্যেকটা পুরুষের পিছনে একটা নারীর ভূমিকা আছে, বেটার টু সে প্রত্যেকটা পুরুষের পাশে একজন নারীর ভূমিকা আছে, দুজনে পাশাপাশি সমানভাবে এগিয়ে যাক। একটা কথা তো আছেই যে কোনো সমাজই উন্নত হতে পারে না, একটা পাখায় যেমন পাখি উঠতে পারে না, তার যেমন দুটো পাখা লাগে, দুটো ডানা লাগে, তেমনি শুধু মেয়েরা এগিয়ে গেলেও চলবে না, শুধু ছেলেরা এগিয়ে গেলেও, মানে পুরুষতান্ত্রিক সমাজও চাই না, নারীতান্ত্রিক সমাজও চাই, পুরুষ এবং নারীর মধ্যে সমান একটা ব্যালেন্স থাকা। একদম একদম। তো বন্ধুরা, এই প্রশ্ন নিয়ে আমরা শেষ করছি। তবে আমি অনেক কিছু দিদিদের কাছ থেকে শিখলাম। আজকে নারী দিবস না হয় মানুষ দিবস হওয়া উচিত। আর আমরা এটা না শুনে যে নারীদের অত্যাচারিত করা হয়, নারীদের মানে পুরুষরা সবকিছু করে, আমরা এটা শুনবো যে নারীদের সবকিছুটা মানে যেন আমরা নারী পুরুষের সেই ব্যালেন্সিংটা আমরা চাই। এটা না হয় পুরুষ নারীকে করেছে, নারী পুরুষকে করেছে। আমরা বলবো হ্যাঁ, যা হবে সেটা যেন সমানভাবে হয়। নারীদের জন্য যেটা হবে মানে পুরুষদের জন্য যেটা হবে সেটা যেন নারীদের জন্য থাকে, আর নারীদের জন্য যেটা হবে সেটা যেন পুরুষদের জন্য থাকে। দিদিদের কাছ থেকে এই কথাটা শুনলাম, যেটা যে
মানে এই যে দিদিরা বললেন যে আমরা নারীদের অনেক ক্ষেত্রে এই যে অ্যাক্সিলারেট অ্যাকশন যে আমাদের থিমটা আছে, আমরা কিন্তু নারীরাই কিন্তু এই জিনিসটা ধামাচাপা দিয়ে দিই যে আমরা করবো না, আমরা তাড়াতাড়ি বিয়ে করে নেবো, আমরা পুরুষদের চাকরি পাওয়ার তো দায় নেই, আমরা পুরুষদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব, আমরা চাকরি করব না, আমরা বসে বসে ঘরে খাবো পুরুষদের টাকায়, সেটা কিন্তু একদমই চলবে না। নারীরা একদম খুব দরকার। নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেরা বড় যখন হবে সেটা খুবই ভালো লাগে যে হ্যাঁ আমি টাকা অর্জন করে। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার তফাৎটাও একদম উভয় নারী পুরুষ দুজনেরই বোঝাটা খুব দরকার, সেটা খুবই দরকার। তো আমরা এবার থেকে নারী দিবস না মানুষ দিবস পালন করব। সর্বশেষে কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার একটা লাইন বলতে চাইছি, সেটা হচ্ছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাহ, কি সুন্দর লাইন দুটো। আর আমরা বিদ্যারূপ ফাউন্ডেশন সবসময় চেষ্টা করি খালি নারীকে না, পুরুষদেরও এগিয়ে নিয়ে যাওয়া, মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া। তার সাথে আমরা অসহায় মানুষদেরও পাশে থাকার সর্বদা চেষ্টা করছি। আর হ্যাঁ, আমরা চেষ্টা করলে সবসময় হবে না, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার আমাদের। আর সঙ্গে থাকুন, আমাদের যত ভিডিওস আছে, যা যা আপনারা দেখছেন, খুব ভালোভাবে শেয়ার, লাইক, ভরে ভরে কমেন্টস করুন, যাতে আপনাদের ফিডব্যাক আমাদের অবধি এসে পৌঁছতে পারে। আর ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন, যারা করেননি তারা তো আগেই করবেন। আর ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে বিদ্যারূপ ফাউন্ডেশন।